কথায় বলে আনন্দ ভাগ করে নিলে নাকি দ্বিগুণ বেড়ে যায়। আর সামনেই আলোর উৎসব দীপাবলি। একদিকে যখন আমরা নিজেরা নিজেদের প্ল্যানিং করছি যে কিভাবে সেলিব্রেশন করব, সমাজের কিছু কিছু মানুষ আছেন যারা ভাবছেন অন্যের মুখে যদি এই দীপাবলিকে সামনে রেখে একটু তাদের মুখে হাসি ফুটিয়ে তোলা যায়। আর এমনই একজন মানুষ হলেন অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা। আজ আমরা চলে এসেছি চাঁদের মেলায়। এই চাঁদের মেলা এমন একটি সংগঠন যারা দীর্ঘ 12 বছর ধরে স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করে আসছেন। আর এই স্পেশাল চাইল্ডদের সঙ্গেই দীপাবলির আগে একটা সন্ধ্যা ভাগ করে নিলেন অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা। তাদের হাতে তুলে দিলেন দীপাবলির উপহার। আর সামিল হয়েছি সেই উদ্যোগে বা সেই ভালোবাসার অংশ নিতে আমরাও, অর্থাৎ টুডে স্টোরি। আর আমি ঠিক রয়েছে এখন প্লে কর্নারে, এই সেই জায়গা যেখানে ওরা নিজেরা খেলাধুলো করে। আর এখানে বিভিন্ন রকমের কিন্তু হাতের কাজ শেখানো হয়। মোট 15 জন শিশু রয়েছেন এখানে। আর তাদের এই হাতের কাজের মাধ্যমে স্বনির্ভর করে তোলাই কিন্তু লক্ষ্য তাদের বাবা মায়েদের। চলুন আমরা ঘুরে দেখাবো আর তাদের সঙ্গে কথা বলবো, তাদের কি অভিব্যক্তি এই উপহার পেয়ে, তারা কি বলছে, মায়েদের সঙ্গেও কথা বলবো। চলুন যাই। জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে তোমার কেমন লাগছে এই দিওয়ালির উপহার পেয়ে? ওর কিন্তু ভালো লেগেছে, ওর কিন্তু বুঝিয়ে দিয়েছে সেটা। আমি একটু বাকি দিদিদের সঙ্গে কথা বলবো। আপনার নাম? আমার নাম হ্যাপি সেনগুপ্ত। আর আপনার? অভিরূপ সেনগুপ্ত। ওর সঙ্গে একটু কথা বলবো যে দীপাবলির উপহার পেয়ে কেমন লাগছে। ওর কিন্তু মানে অভিব্যক্তিতে প্রকাশ করে দিয়েছে যে কতটা খুশি। তোমার কেমন লাগছে? আমার উপহারটা আমার খুব ভালো লাগছে। একটু ওর কাছে আসবো। তোমার কেমন লাগছে? কেমন লাগছে গিফট পেয়ে? ভালো লাগছে? তো ওনার কাছে আসবো। তো তোমার কেমন লাগছে? ভালো ভালো লাগছে। দিদির কাছে আসবো যে দীপাবলির সামনেই কি প্ল্যান রয়েছে? আমার দীপাবলি বাজি ফাটানোর প্ল্যান আছে। বাজিতে ভয় করে না? না, একেবারে সামনে দীপাবলি, বাজি কেনা ফাটাতে চায়। একটু দিদির কাছে আসবো যে আপনার নাম? আমার নাম সুতপা ভট্টাচার্য। আপনার ছেলে? এই যে অর্পণ ভট্টাচার্য। তো এই যে চাঁদের বাড়ি মানে কতদিন ধরে আসছেন? চাঁদের মেলা আমি এই 3 বছর ধরে আসছি। আর এখানে মানে এই যে অ্যাক্টিভিটিস গুলো বিভিন্ন রকমের হাতের কাজ শেখানো হয়, তো সেদিক থেকে কি বলবেন? খুব ভালো, খুব ভালো। আমার ছেলে তো ভীষণ ভালোবাসে এখানে আসতে, আমারও খুব ভালো লাগে এখানে আসতে। আপনার নাম? আমার নাম স্বাগতা চন্দ্র। সামনে তো দীপাবলি, কি প্ল্যান? আমি দীপাবলিতে মঠে পুজোতে যাব, পুজো দেখব। তারপরে পরের দিন বাইরের চেতলা হাট রোডের ঠাকুরগুলো দেখতে যাব। আর এই যে সঙ্গীতা আন্টি গিফট দিলেন দীপাবলির আগে, কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। সেই জন্য সঙ্গীতা আন্টিকে অনেক অনেক ধন্যবাদ।
চাঁদের মেলায় বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে দীপাবলির আগে উপহার প্রদান আর একটা সন্ধে কাটানোর যে অভিনব উদ্যোগ যিনি নিয়েছেন সেই অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা আমার সঙ্গেই রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। যে দিদি, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এক্ষেত্রে দেখি এগিয়ে আসে, তুমি এটা নিজের উদ্যোগে করেছো পুরোটা, কি কি রয়েছে বলো আগে গিফট আইটেমে। দিলাম বলতে দেখো, এখন তো ধরো পুজো ফেস্টিভ্যালটা চলছে, মানে পুজোর মরশুম পুরো। তো পুজোতে তো একটু নতুন পোশাক ব্যাপারটা তো থেকেই যায়। তো নতুন পোশাকও একটু আছে, আর একটু ড্রয়িং কিটস, যেটা আর কি মানে ড্রয়িং কিটসের যা সেটে যা থাকে সবই আছে, আর একটু খাবার দাবার আছে। সামনে শীত আসছে তো একটু কোল্ড ক্রিমও আছে। দীর্ঘদিনই তুমি সমাজসেবার সঙ্গে যুক্ত, তো এখন এটা অনেকের মনে হতেই পারে এই ভিডিওটা দেখার পর যে এখন তো যাই করে মানুষ লোক দেখানোর জন্য হয়ে যায়, সেদিক থেকে কি বলবে যে এতদিন তুমি যে কাজ করে গেছো একেবারে নিজের প্রচেষ্টায় নিজে নিজে করে গেছো, এখন এই ভিডিওটা দেখার পর যে ঝড়গুলো উঠবে তাদের উদ্দেশ্যে আগাম কি বলে রাখবে? না, এখন তো সোশ্যাল মিডিয়া মানে তো একটা, আমার জন্য তো একটা ট্রোলিং এর জায়গা বা রোস্টিং এর জায়গা। তো এতদিন ধরো আমি যেসব সোশ্যাল ওয়ার্ক করেছি আমি আমার মতো করেছি, তো আমি তো ব্লগার নই যে সকাল থেকে রাত পর্যন্ত সবকিছু ব্লগিং করব। তো এখন একটা বিশেষ কাজ করতে গিয়ে নেমে একটা জিনিস বুঝেছি যে তোমাকে দেখাতে হবে, মানে তুমি যদি দেখাও তবে তুমি করো, তুমি যদি না দেখাও তাহলে তুমি করছো না, বা তুমি কোথায় করছো, তার অথেন্টিসিটিটা কোথায় আছে। তো ওই সব কিছু দেখানো ব্যাপারটা আমার খুব একটা পছন্দ নয়, আমি করতে ভালোবাসি না। ধরো 10টা কিছু করলাম, হয়তো একটা সামনে তুলে ধরলাম, এটা আমি বরাবরই বলি, একাত্তা তো তুলতে হয়ই, তা নাহলে অনেকের তো অনেক সময় জানা থাকে না যে উনি এটা করেন বা ওনার কাছে এটা বলা যেতে পারে। তো সেই জন্য যদি মানুষ না জানে তো মানুষের নিজের প্রয়োজনীয় তো বলতে সুযোগটা বা সাহসটাও পাবে না। তো সেই জন্য একাত্তা তুলে ধরি, তার মানে এই নয় যে সব কিছু তুলে ধরি। তবে সোশ্যাল ওয়ার্ক আমি বরাবরই করি, আর বরাবর করি মানে আমি যতদিন ওকালতি করি ততদিনই করি আর কি। কিন্তু আগে তো সোশ্যাল মিডিয়া ছিল না, আর আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে খুব বেশি দিনও যুক্ত এমনও নয় ব্যাপারটা। আর এত বেশি অ্যাক্টিভ ওই ছাপড়ি কিলিং করতে গিয়েই এত বেশি অ্যাক্টিভ না বললেই নয় ব্যাপারটা। তো সেই জায়গা থেকে পাবলিকের বক্তব্য অনুযায়ী বা পাবলিকের নেগেটিভ কমেন্ট, তাদের জন্য হয়তো সেটা পজিটিভ, আমার জন্য নেগেটিভ। তো নেগেটিভ কমেন্ট থেকে এটা মনে হয়েছে যে দেখাতে হবে, দেখনদারি যদি থাকে তবে তোমার সব ঠিকঠাক, আর দেখনদারিটা না থাকে মানে তুমি ধরো বিষয়টা কি হচ্ছে, আমি একটা বিস্কুট কিনতে যাব বা কিনবো, তো আমি বাড়ি থেকে প্রিপারেশন নিচ্ছি, মনে মনে ভাবছি বিস্কুট কিনবো, সেটাও সোশ্যাল মিডিয়াতে দেখাতে হবে। বা আমি রেডি হয়ে বেরোচ্ছি বিস্কুট কিনতে যাচ্ছি, সেটাও বলতে হবে। আমি কোন দোকানে গেলাম সেটাও বলতে হবে, কোন ব্র্যান্ডের বিস্কুট কিনলাম সেটাও বলতে হবে, বাড়ি আনলাম সেটাও দেখাতে হবে, এবং সেটা আমি কিভাবে ইউজ করলাম খেলাম সেটাও দেখাতে হবে। এইগুলো যদি করতে পারো তবে সোশ্যাল মিডিয়া তোমার জন্য ঠিকঠাক। তো সেটা আমার দ্বারা সম্ভব নয়, আমিও করতেও পারবো না। তবে বুঝলাম এটা যে যত বেশি লোকে দেখাতে পারবে তত বেশি বিশ্বাসযোগ্য হবে। তো সবাইকে তো বিশ্বাস করানো সম্ভব না, করি আমার লাভটাও বাকি। আমাকে বিশ্বাস করানো না করানো তো আমার লাভটাকে, এখানে তোমার কোনো বেনিফিট নেই যে আমি অমুক জায়গায় অমুকটা আমার তো বেনিফিট থাকবে, ব্যাপারটা তো না। আর আমি যা কিছু করি ভীষণভাবে ইন্ডিভিজুয়াল করি, কোনো কিছুর সঙ্গে যুক্ত হয়ে বা কারোর হেল্প নিয়ে এরকমও কোনো ব্যাপার নয়। যে ধরো পুজোর সময় ধরো আমি অনেক দুস্থ মায়েদের শাড়ি দেই, কম্বল দেই, এইগুলো সব করি, তো নিজেই তো করি, কিন্তু আমি কিন্তু কোনো রকম হেল্প ছাড়াই করি এগুলো। তো এগুলো আমি ভালোবেসে করি। যে সমাজে ছাত্রীরা রয়েছে সেই সমাজে কিন্তু এই বিশেষভাবে সক্ষম শিশুরাও রয়েছে, তাদের মায়েদেরও একটা কঠিন লড়াই রয়েছে। এবার তুমিও তো এক সন্তানের মা, তুমি বলো তুমি সন্তানকে কতটা সময় দিতে পারো, বা তোমার সন্তানের সঙ্গে দীপাবলি কিভাবে সেলিব্রেট করবে? সত্যি কথা বলতে কি, আমি আমার ছেলেকে সময় খুব কমই দিতে পারি। ইভেন আমার ছেলেটাকে আমি আগে ছোট ছিল খুব, যখন ওকে আমি নিয়ে এদিক ওদিক যেতাম করতাম, বা এই ধরনের যখন কোনো কিছুতে থাকতাম অবশ্যই ওকে সঙ্গে রাখতাম। কিন্তু এখন একটু বড় হচ্ছে তো একটু বোর ফিল করে যে মাম্মাম তার কাজের মধ্যে থাকে, ও সেই জন্য এখন আর খুব ওর নিজে থেকে এখন তো ওর নিজের একটা জগৎ তৈরি হচ্ছে, পড়াশোনা বলো বা যা কিছু বলো, তো ও ওইটার মধ্যে থাকতে চায়। কিন্তু ও ভীষণভাবে আমাকে সাপোর্ট করে, কারণ ও যদি আমাকে সাপোর্ট না করতো আমি কিন্তু এগুলো করতে পারতাম না। কারণ ওকে ধরো আমাকে এমন দিন আছে যে সারাদিনই ওকে একা থাকতে হচ্ছে, ওইটুকু তো বাচ্চা না, তো সারাদিনই ধরো ওকে একা থাকতে হচ্ছে। এরকম সময় তো
প্রায় আসে, অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন এমনও হয় যে ওকে একাই থাকতে হচ্ছে। তো ও যদি আমাকে সাপোর্ট না করতো আমি হয়তো করতে পারতাম না। এই যেমন উত্তরবঙ্গের ব্যাপারটা, উত্তরবঙ্গে ফিজিক্যালি যাওয়ার জন্য তো আমি ভীষণভাবে চেষ্টা করেছি, কিন্তু দেখো ছোট বাচ্চা তো ওই রকম একটা পরিস্থিতিতে আমি না ওকে নিয়ে যেতে পারছি, আবার না আমি ওকে রেখে যেতে পারছি। মানে অ্যাবসলিউটলি এই কারণের জন্য আমি ফিজিক্যালি ওখানে যেতে পারলাম না, আমাকে অন্য মাধ্যম ইউজ করতে হলো। বা আমার তো ধরো সহযোগিতা উদ্দেশ্য, কিন্তু যতই সহযোগিতা অন্য মাধ্যম দিয়ে করি না কেন, নিজে করার একটা আলাদা অনুভূতি না। এই আজকে যেমন এটা নিজে হাতে একটা ব্যাপার, একটা আলাদা অনুভূতি। এইরকম কিছু কিছু ব্যাপার, কিন্তু লোকালে বা কলকাতার বুকে যা কিছুই হোক না কেন, বা কলকাতার আশেপাশে সারাদিন ও আমাকে সাপোর্ট করে, ভীষণভাবে সাপোর্ট করে। ও সাপোর্ট না করলে আমি হয়তো করতেও পারতাম না। ও ছোট থেকে দেখছে যে মা সমাজ সেবা কিভাবে করছে, আগামীতে বড় হয়ে ও এটা করুক, এটাই নিশ্চয়ই তুমি চাইবে। এটা চাই মানে কি, ও তো ভীষণভাবে সাপোর্ট করে না, ভীষণভাবে ভালোবাসে। শুধু এখন ছোট বলে হয়তো নিজে থেকে কিছু সেইভাবে করতে পারছে না, কিন্তু ওকে আমি একটা কথা সবসময় ওকে আমি বোঝাই, মানে বুঝিয়ে বলার চেষ্টা করি। ইনফ্যাক্ট আমি মনে হয় এই 2-1 দিনের মধ্যেও বেশ কয়েকবার বলেছি যে বাবা তুমি বড় হবে, তুমি তো তোমার মাম্মামকে ছোটবেলা থেকে দেখছো, মাম্মাম কি ভালোবাসে কি করে, তুমিও এগুলোর সঙ্গে থাকো, অনেক সময় তো থাকো, সবসময় না থাকো। তবে কি ও ভীষণ ক্যামেরা বিমুখ, ক্যামেরার সামনেও খুব একটা আসতে চায় না, আসতে ভালোবাসে না, বা সোশ্যাল মিডিয়াতেও ও আসতে চায় না। একটা যে ছবি টবি ছাড়ি আমি জোর করেই ছাড়ি, ও পছন্দ করে না। ওকে আমি একটা জিনিস বলি যে তুমি জীবনে যা কিছুই অ্যাচিভ করবে না কেন বড় হয়ে, তার একটা আমি ওকে পার্সেন্ট আমি ওকে বলে দিয়েছি যে তুমি তোমার নিজের জন্য, তোমার ফ্যামিলির জন্য তো করবেই, কিন্তু এই পার্সেন্টটা তুমি এই সব কারণের জন্য ইউজ করবে। এবং ও ভীষণভাবে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেছে যে এটা হচ্ছে মাম্মামের আদেশ, শুধু নয় এই আদেশটাকে কিন্তু ভালোবেসে অ্যাকসেপ্ট করেছে যে আজকে আমার মাম্মাম করছে, ভবিষ্যতে এটা আমিও করবো। দেখো শিক্ষা বলো আর যাই বলো না কেন, তোমাকে তো মানুষ তো দেখে শেখে, না হয় শুনে শেখে। আর ও হচ্ছে দুটো দিক থেকেই ওকে আমি বোঝাচ্ছি, ও দেখেও শিখছে, দেখে তো শিখছে 100%, প্লাস বলারও তো প্রয়োজনীয়তা আছে। সেই জায়গা থেকে আমি কিন্তু ওকে বলিও যে তুমি এটা করবে। আমি সেদিনকে তো নিপুর দিকেও বলছিলাম কথাটা, যে আমি ওকে বলি যে তুমি অ্যাটলিস্ট 30% তোমার লাইফের অ্যাচিভমেন্ট যা কিছু করবে তার 30% তুমি সবার মাঝখানে দেবে। কারণ কি না, যতই আমরা বলি না কেন আশীর্বাদ করছি, ব্লেসিং আছে, কিন্তু এর থেকে যে আশীর্বাদটা পাওয়া যায়, যে হাসিটা পাওয়া যায়, সেটা না কোনো অবস্থাতেই কোনো অর্থ দিয়েও কিন্তু কেনা যায় না, কেনা সম্ভব না। তো সেই জায়গা থেকে চেষ্টা, ভালো লাগা আর ভালোবাসা। আজকে বাচ্চারা গিফট পেয়ে কতটা খুশি তারা অভিব্যক্তিতে প্রকাশ করে দিয়েছে। তোমার এই দিতে পেরে, ওদের সঙ্গে খানিকক্ষণ কাটাতে পেরে কেমন লাগছে বল? হ্যাঁ, ওদের সঙ্গে কাটাতে পেরে তো ভালো তো লাগছেই। আর তারপরে আজকে যে বাচ্চাগুলো ছিল তারা সবাই কিন্তু প্রপারলি কথাও বলতে পারে না, মানে হয়তো দেখলে মনে হচ্ছে অনেকটাই বড়, কিন্তু ঠিকঠাক করে কথাও বলতে পারে না, কিন্তু তার মধ্যে থেকেও ওরা যে হাসি মুখে, মানে থ্যাংক ইউ ব্যাপারটাও কিন্তু ওদের মুখ দিয়ে ঠিকঠাক আসছে না, কিন্তু প্রত্যেকে কিন্তু মানে হাসি মুখে হ্যান্ডশেক করা, থ্যাংক ইউ, মানে ওদের যে একটা এক্সপ্রেশন, ওরা কিন্তু ভেতর থেকে, মানুষের আবেগটা তো ভেতর থেকে আসে। তো এটাই তো পাওয়া, এর বাইরে তো পাওয়ার কিছু থাকা উচিত তো নয়। সোসাইটি কিন্তু এখনো স্বাভাবিক শিশু আর বিশেষভাবে সক্ষম শিশুদের মানে বিভাজন করে রেখেছে, একটু অন্য চোখেই দেখে, তাদের বাবা মা পরিবারকেও একটু অন্য চোখে দেখে। এই দিক থেকে তুমি আইনজীবী হিসাবে কি বলবে? দেখো, আমি সবসময় একটা কথা বলি, আবারও একটা কথা বলছি, আমি সব ক্ষেত্রে সে ছোট হোক, বড় হোক, ধনী হোক, দরিদ্র হোক, জেন্ডারের দিক থেকে হোক, আর এই বিশেষ স্পেশাল চাইল্ড হোক, যা কিছুই হোক, সমস্ত ক্ষেত্রে আমি একটাই মনে করি, সবার আগে মানুষ, তারপরে তার বিভাজন। আর একটু আগেও আমি যখন বলছিলাম, সেই বলার মধ্যে আমি একটা কথা কিন্তু বারবার রিপিট করেছিলাম, এই স্পেশাল চাইল্ড যারা আছে, তাদের যারা বাবা মা, তাদের যে পেশেন্সটা রাখতে হয়, সেই পেশেন্সটা মনে হয় তারা জন্মসূত্রে নিয়ে জন্মেছে, আদারওয়াইজ মেনটেন করাটা কিন্তু খুব টাফ ব্যাপার। তো বাইরে থেকে তো অনেক কিছু বলা যায়, কিন্তু তাদের সেই পেশেন্সটা উপরওয়ালা তাদেরকে না দিলে না, পুরো লাইফ টাইম তো এই পেশেন্সটা রাখতে হয় না। তো কোনো সার্টিফিকেটই আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট নয়। আমি যেটা বারবার বললাম যে কোনো সার্টিফিকেটই অ্যাপ্রোপ্রিয়েট নয়। এবার আর বাদ বাকি কিছু যেগুলো, সেটা হয়তো ওদের সাময়িক ভালো লাগা, যে কিছু একটা ভালো বললাম, ভালো লাগলো, বা কিছু একটা সার্টিফিকেট দিলাম,
বা গলায় উত্তরীয় পরিয়েও কিছু বললাম, কিন্তু মেডেল দিলাম, কিছু মেমেন্টো দিলাম, এগুলো হচ্ছে ক্ষণিকের ভালো লাগে। এই ক্ষেত্রে বলছি ক্ষণিকের ভালো লাগা, কোনো সার্টিফিকেটই এদের জন্য যথেষ্ট নয় আমি মনে করি। কারণ আমরা সুস্থ বাচ্চা মানুষ করতে গিয়েই আমাদের দম বেরিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে এই বেবিদেরকে একেবারে জন্ম থেকে তাদেরকে একেবারে তাদের গোটা যত জীবন তারা বেঁচে থাকবে বা সুস্থ থাকবে বা থাকবে, যাই কিছু হোক না কেন, তো বাবা মাকে কোনো অবস্থাতে সার্টিফিকেটে আমার মনে হয় না সীমাবদ্ধ করা উচিতও নয়। তো এদের জন্য এখনো সার্টিফিকেট প্রপারলি ক্রিয়েট করাই হয়নি। চাঁদের মেলা চাঁদের হাটে আমি চলে এসেছি, আর সঙ্গে রয়েছেন রুমাদি। এই রুমাদি কিন্তু চাঁদের মেলার 15 জন যে স্পেশাল চাইল্ডরা রয়েছেন তাদের বিভিন্ন হাতের কাজের মাধ্যমে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছেন। দীর্ঘ 12 বছরের এই সংগঠন কিন্তু কাজ করে চলেছে স্পেশাল চাইল্ডদের নিয়ে। আমি কথা বলবো রুমাদির সঙ্গে যে এখানে তো 15 জন বাচ্চা, কি কি অ্যাক্টিভিটিস হয় আর দীপাবলি কিভাবে এখানে উদযাপন করা হয়? এখানে বাচ্চারা অ্যাক্টিভিটি বলতে ওরা তো সবকিছু নিজেরা করতে পারে না, আমাদের দিয়েই করতে হয়। এখানে কিছু কিছু মানে অ্যাক্টিভিটির মধ্যে যেমন প্রদীপ করা, তারপরে পেপার ব্যাগ করা, পেপার খাম, তারপরে কিছু তো কালচারাল প্রোগ্রাম থাকেই আমাদের। যেমন বছরে 2-3টে বড় বড় প্রোগ্রাম হয়, একটা হচ্ছে সামার ক্যাম্প, আর একটা আউটিংয়ে পিকনিকে যাই, বাস ভাড়া করে পুজো পরিক্রমায় যাই। এছাড়া তো বিভিন্ন প্রত্যেকটা ইভেন্টই আমরা পালন করি। এবং প্রত্যেক বাচ্চা হয়তো বোঝে না যে কি ইভেন্ট হচ্ছে, দুর্গাপুজো কি কালী পুজো, কিন্তু ওই যে ওদের এক এক রকম ভাবে সাজাই বা একটা আসে, এটাই ওদের আনন্দ। আর এই আনন্দটা দেওয়াটাই আমাদের প্রাপ্তি। আর এরা তো আমাদের তো অন্য কোনো বাচ্চা না, আমাদের নিজেদের গর্ভজাত সন্তান। সুতরাং আমাদের আরো বেশি মানে কি বলবো, ইচ্ছা বলুন এ বলুন, তাই এদের নিয়ে এইভাবে চলছি। প্রায় 12টা বছর কেটে গেছে, এক যুগ। আশা করি সকলের সহযোগিতা পেলে ছোট্ট ছোট্ট পায়ে আমরা মানে বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি করতে পারবো, এটাই আমাদের। আর দুর্গাপুজো আমাদের ভালোই কেটেছে। পুজো পরিক্রমা আমরা পুলিশদের একটা আওতাতেই ওদের মানে সাহায্যে একটা পুজো পরিক্রমা করেছি। আর দীপাবলি বলতে, দীপাবলি মানেই আলো। আমি মা হিসাবে সবসময় চাইবো আমার সন্তানের জীবনে আলো হোক। আমি চাঁদের মেলার নামটা আমি দিয়েছি এই কারণেই যে চাঁদের মেলা মানে আমাদের বাচ্চারা, আমাদের জীবন আকাশে হচ্ছে ওরা চাঁদ। সেই চাঁদকে যাতে গ্রহণ না লাগে, কোনো কলঙ্ক না লাগে, যাতে সবসময় পূর্ণিমার আলোয় ঝলমল করতে থাকে, সেটাই আমাদের চাহিদা। আর সেই জন্যই দীপাবলিকে আমি চাই সকলের জীবন আলোকময় ঘটুক। প্রভু ঈশ্বরের অশেষ করুণা, দয়া এবং সকলের আশীর্বাদ দিয়ে আমরা যেন ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যেতে পারি। আর এই যে হাতের কাজ, এগুলো কোনো এক্সিবিশন হিসেবে বা বিক্রি করে কোনো এক্সিবিশন মানে আমাদের সেইভাবে আর্ন হয় না, কারণ এটা তো কোনো প্রফিটেবল এনজিও না। এটা আর্ন মানে কি, যেটুকু আমরা শিখি বা করি, আমাদের ওরা যে স্কুলে পড়ে আইএসসিপিতে ফাউন্ডেশন ডে হয় নভেম্বর মাসে, ওখানে একটু আমরা করি। আর তারপর নিজেদের মধ্যে নিজেদের আত্মীয় স্বজন মানে প্রতিবেশী এদের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই। ওদের যে অভিব্যক্তি তা কিন্তু ওরা একেবারে এক্সপ্রেশনে বুঝিয়ে দেয়। ওদের সঙ্গে বন্ডিংটা মানে ওদের নিয়েই তো সারাক্ষণ মায়েদের খাটনিটা আপনাদেরও বেশি, তো সেদিক থেকে কি বলবেন এই মেন্টাল বন্ডিং? মেন্টাল বন্ডিং বলতে ছোট থেকে জন্ম থেকেই তো আমাদের দেখছে, তো সুতরাং হয়তো বাইরের লোক বুঝতে পারে না সবকিছু, কিন্তু ওদের বলুন খাওয়া বলুন মানে সবকিছু যা চাহিদা সেটা আমরা অন্তর দিয়ে ওদের অন্তর থেকে নিয়ে নিতে পারি। ওদের যেমন কি আউটপুটটা কম, ইনপুটটা বেশি, তো সেইভাবেই বাবা মা বলুন বা যারা ওদের কাছের লোক তারা ঠিক বুঝে যায় তাদের ওদের কি খুশিতে কোনটা আনন্দ, কোনটা রাগ, কোনটা অভিমান। একদমই তাই, মায়েদের কিন্তু ক্লান্ত হতে নেই। না, ক্লান্ত হতে নেই, হচ্ছিও না। তবে আমি একটা কথা বলবো, স্পেশাল বাচ্চা, স্পেশাল তকমা আমাদের মায়েদেরও, কিন্তু তবুও বলবো যে একটা মানে সবার কাছেই বলছি, মা মানে একটা সবসময় পরিশ্রম, সেটা ইন জেনারেল হোক বা স্পেশাল হোক। ভগবানের কাছে আমরা পরীক্ষা দিয়ে যাচ্ছি, এক একজনের সাবজেক্ট এক এক রকম, সুতরাং সেই পরীক্ষায় যাতে উত্তীর্ণ হতে পারি সেটাই আমাদের চাহিদা। আর আমরা কিন্তু আশা করছি না যে ভবিষ্যতে ওদের কি হবে, যে সেটা একটা আশা তো রয়েছে, কিন্তু যে বিশাল একটা কিছু না, কিন্তু আমরা চলছি চলবো। আর সোসাইটির উদ্দেশ্যে কি বলবে? সোসাইটি বলতে আমার তো 12 বছরের অভিজ্ঞতা, হয়তো সেইভাবে আমরা পৌঁছাতে পারিনি, মানে ছাদে না পৌঁছালেও আমরা কিন্তু সিঁড়ি একটা করে ধাপ ধাপ করে এগিয়ে যাচ্ছি। টার্গেট হচ্ছে আমাদের ছাদ। যদি সকলের সহযোগিতা পাই, আমাদের পার্সোনাল মানে নিজস্বভাবে আমাদের একটা রুমের দরকার, যেটাতে আমরা আরো কিছু পরিকল্পনা আছে, মানে যেটা আমাদের হোম হবে বলে একটা সেরকম সবার মধ্যে আলোচনা হয়েছে। মানে ইন ফিউচারে আমরা থাকবো না, তখন তো ওদের দেখভাল করতে হবে,
সেই জন্য আমাদের একটা হোম চাই এবং যে কিছু ভলেন্টিয়ার যারা এসে আমাদের সঙ্গে হাতে হাত মেলাতে পারবে। আমাদের আছেও কিছু ভলেন্টিয়ার, সেটাই আমাদের মেন, যে আমাদের ইন ফিউচারে ভবিষ্যৎটা কি হবে। কারা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বা সরকারের কাছে কোনো আবেদন রাখবেন? না, সরকারিতায় তো অবশ্যই আমরা আবেদন রাখবো, চাই যে তারা ওনারা আমাদের পাশে এসে দাঁড়ান, কিন্তু আমরা সেইভাবে অতদূর পৌঁছাতে পারিনি বা অ্যাপ্লাই করিনি। কিন্তু ওদের যে প্রাপ্য কিছু কিছু জিনিস আছে সেটা ওরা পায়। আর তারপর তো মানে প্রচুর যারা আছে, যারা আমাদের কাছে আছে, তার মধ্যে তো একটা হচ্ছে বন্ধু এক আশা, মানে ওখানকার নপুর দিয়ে প্রীতম দা আমাদের একদম ফ্যামিলির মতো হয়ে গেছে। উনি আমাদের মানে কিছু কিছু জিনিস যেটা আমরা সত্যি মানে ভাবতে পারিনি, যেমন সব ইন জেনারেল বাচ্চাদের মধ্যে উনি যেমন আমাদের ঐতিহ্যশালী ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, মিউজিয়াম, এদের ওখানে গিয়ে সাধারণ বাচ্চাদের সঙ্গে আর্ট অ্যান্ড ড্রয়ের মধ্যে আমাদের বাচ্চাদের বসিয়েছে। সেটা আমাদের মানে ভীষণভাবে পরম প্রাপ্তি, এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এটা হবে। সুতরাং এরকম মানুষ যদি পাশে পাই, আশা করি আমরা ভবিষ্যতে এগিয়ে যাবো। চাঁদের মেলা বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে কাজ করা সমস্যা যদি বলেন যে কিভাবে হ্যান্ডেল করেন পুরোটা? আসল কথা, আমরা তো এরকম বিশেষ সক্ষম বাচ্চাদেরই মা। আমরা ছোট থেকে করতে করতে, আমার নিজের বাচ্চাকে করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তার ছোটোখাটো সব কিছুই, খারাপ লাগা ভালো লাগা, সব মুহূর্তগুলো আমরা খুব মানে নখদর্পণে চলে এসছে। সেই জন্য এই বাচ্চাদের যে নিয়ে কাজ করি তাতে কোনো অসুবিধে হয় না, যেহেতু নিজের বাচ্চাকে চিনি এবং এই সব বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে তাদের সব কিছু আমরা বুঝতে পেরে গেছি। আর এছাড়াও আমার মেয়ে যে স্কুলে যায় আইআইসিপি, সেটা নাম করলে হয় না, সেখানেও আমাদের নানা রকম ওয়ার্কশপ এবং ট্রেনিংয়ের মারফতে অনেক কিছুই শিখতে পেরেছি এদের সম্বন্ধে। ফলে এটা করার কথা ভেবেছি যে একটা পুঁথিগত জায়গা, মানে স্কুলিং একটা বাধা ধরা জায়গা, সেখানের বাদ দিয়ে যে বাচ্চাদের একটা সঙ্গ থাকে, তো বন্ধু বান্ধব আজকালকার বাচ্চাদের যেরকম থাকে, এরা তো আর নিজেরা কোথাও গিয়ে মিশতে পারে না। ফলে এদের নিজেদের বন্ধুদের মানে নিজেদের সমসাময়িক বন্ধুদের সঙ্গে হাসবে, খেলবে, গাইবে, বেড়াতে যাবে, সেই উদ্দেশ্য নিয়েই এই চাঁদের মেলাকে তৈরি করা। আয় ব্যয়ের হিসেব দেখার দায়িত্বই হচ্ছে তোমাদের উপর। তো আয়ের সঙ্গে ব্যয়ের কতটা সামঞ্জস্য বা কোনটা বেশি কোনটা কম? মানে আমাদের ব্যয়টা বেশি হয়, যেটা আমরা নিজেরাই সেটা বহন করি আর কি। আমাদের কোনো ডোনেশন বলতে কিছু নেই। আমরা গার্জিয়ানের, যেহেতু এরা আমাদেরই নিজেদের ছেলে মেয়ে, আমরা মানে আমাদের তো অন্য না, আমরা নিজেরাই মা বাবা, তো যা ঘাটতি পড়ে সেটা আমাদের থেকে চালিয়ে নিই আমরা আর কি। আমাদের বাইরের থেকে যে ডোনেশন আসা সেটা কিছু আসে না। কেমন লাগছে সবটা কিভাবে হ্যান্ডেল করো? খুবই ভালো লাগে, ভালো মানে খুবই ভালো লাগে। যদি এইখানে না আসতাম, আমাদের যে এত বড় একটা বোঝা বলি আমরা যাকে, সেই বোঝাটাকে আমরা বোঝা বলে মনে করি না। কেন বলো? এটা আমাদের চলার পথে ইজি হয়ে গেছে, সহজভাবে নিতে পারছি আমরা। এই চাঁদের মেলাতে বিভিন্ন ধরনের ছেলে মেয়ে আছে, আমাদের যে জায়গাটা আমাদের ঘাটতি পড়ে, অসুবিধা হয়, আমরা নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করে নিই। কোনো জায়গায় অভাব পড়লে নিজেরাই নিজেদের কাছে, কারোর এই একটা সুবিধা, কারোর আর একটা সুবিধা, সবার সুবিধা মিলিয়ে আমরা একটা সুবিধার পথ করে নিই, ওই পথেই আমরা চলি এবং ছেলে মেয়েদের নিয়েও চলি, ওদেরও ভালো লাগে। টিম টুডে স্টোরি আজ আমরা ছিলাম চাঁদের মেলার শিশুদের সঙ্গে। আর সামনে দীপাবলি, তারা কিন্তু এখন প্রচণ্ড ব্যস্ত, সেই সঙ্গে তাদের মায়েরাও কিন্তু প্রচণ্ড ব্যস্ত মাটির প্রদীপ তৈরি করতে। মাটির প্রদীপ তৈরি করে সেটা শুকিয়ে তাকে রং করে একেবারে দীপাবলির আগে সেই প্রদীপ ঝলমলিয়ে উঠুক, আর সেই সঙ্গে তাদের জীবনটাও আলোকিত হয়ে উঠুক। আর আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখুন আমার পিছনে ওদের হাতের কাজ রয়েছে, সমস্যাটাই কিন্তু ওদের হাতে আঁকা ছবি। এরকমভাবেই কিন্তু ওরা একেবারে হাতের জিনিসেই ছোঁয়া রেখে গেছে। চাঁদের মেলায় বলে যে একবারে চাঁদের হাট। আমরা মায়েদের সঙ্গে কথা বললাম, শিশুদের সঙ্গেও কথা বললাম সঙ্গীতাদের সঙ্গেও। সকলেরই মতামত আপনারা দেখলেন, তারা কি বলছেন সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। সামনে দীপাবলি, সকলকে আগাম দীপাবলির শুভেচ্ছা। সকলের জীবনই আলো ঝলমলিয়ে উঠুক, একটাই কামনা। বাজি ফাটান, তবে সাবধানে, আর হ্যাঁ অবশ্যই পরিবেশ বান্ধব বাজি ফাটান, পরিবেশ দূষণের কথা মাথায় রেখে, তাহলে হয়তো আমরা সকলেই সুস্থ থাকতে পারবো। ক্যামেরা শোভনের সঙ্গে আমি পল্লবী টুডে স্টোরি, কলকাতা।